আসসালামু আলাইকুম। হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবার যে নিয়মিত আয়োজন হৃৎস্পন্দন পর্ব 51-তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, আজকে আমরা আলোচনা করব হৃদরোগীদের জন্য সতর্কতা এবং করণীয়। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমার সাথে যুক্ত হবেন আমাদের একজন দেশ বরেণ্য চিকিৎসক, একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, এক্সপার্ট ইন ইকোকার্ডিওগ্রাফি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রাজ টিভিকে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি। আপনি আপনার মূল্যবান সময় থেকে স্যার আমাদের সময় দিচ্ছেন এবং আমার দর্শকদের সাথে স্যার আলোচনার জন্য, স্যার তাদেরকে হৃদরোগ বিষয়ে স্যার সচেতন করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য স্যার আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সে কারণে আমি আমার দর্শকদের পক্ষ থেকে এবং রাজ টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক দেখছেন রেনেটা লিমিটেড নিবেদিত হৃদস্পন্দন পর্ব 51, এবং আমরা আজকে আলোচনা করতে চলেছি হৃদরোগীদের জন্য সতর্কতা এবং করণীয়। আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ডায়াম্পা গ্লিন্টা এম রেজরম্যাক্স। আপনাদের যদি এই সংক্রান্ত, অর্থাৎ যারা হৃদরোগী আছেন তাদের যদি কোনো পরামর্শ কিংবা কোনো সমস্যা মনে হয়, সেই সমস্যাগুলো যদি আমাদের জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে চাইলে আপনাদের নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে এবং পরামর্শ দিতে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের স্যারের কাছে। স্যার, শুরুতে যে বিষয়টি স্যার আমি বলতে চাই, তাহলে স্যার আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে স্যার ইন্টার হার্ট স্টাডি কি হয়েছিল এবং সেই স্টাডি অনুসারে সাউথ এশিয়ান যে দেশগুলো আছে তার মধ্যে হাইয়েস্ট প্রিভেলেন্স রেট কিন্তু স্যার বাংলাদেশে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে। এবং 99.6% মেল আমাদের দেশের এবং 97.9% ফিমেল কোনো না কোনো ভাবে স্যার কার্ডিওভাস্কুলার ডিজিজের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিতে তারা এক্সপোজ। এটা কিন্তু খুবই ভাবনার একটি বিষয় স্যার, খুবই আহ উদ্বেগজনক একটি তথ্য। স্যার, আমি যদি 2018 সালের হু এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি স্যার সার্ভে হয়েছিল এবং সেখানে দেখা গেছে স্যার আমাদের দেশের 2018 সালে পুরো বছর জুড়ে যত মৃত্যু হয়েছিল এবং সব বয়সে যত মৃত্যু হয়েছিল তার 15.23% হয়েছিল স্যার শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে, যেটা স্যার 1,18,287 জন টু বি এক্সাক্ট। তো স্যার এই যে এত সংখ্যক মানুষ মারা যাচ্ছে প্রতি বছর কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হয়ে, এবং আমাদের দেশের স্যার আমি একটু আগে যে তথ্যটা বললাম যে স্যার অলমোস্ট সবাই একটা বয়সের পর কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকিতে থাকছে। স্যার এটা কিন্তু আমাদের জন্য অনেক উদ্বেগজনক একটি বিষয়। তো স্যার এই দুশ্চিন্তা থেকে কিংবা এই স্যার ভাবনার জায়গা থেকে স্যার আমি শুরুতেই আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে জানতে চাই, তাহলে স্যার আপনি একজন কার্ডিওলজিস্ট, আপনি নিয়মিত আমাদের হৃদরোগীদের সেবা দিয়ে আসছেন চিকিৎসক হিসেবে। তো এই কার্ডিওলজিস্ট হিসেবে স্যার আপনার অভিজ্ঞতার কথা প্রথমে জানতে চাই যে আমাদের দেশে হৃদ রোগগুলো কোনগুলো স্যার বেশি দেখছেন, অর্থাৎ আমাদের দেশের মানুষরা কোন কোন হৃদরোগে স্যার বেশি আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ স্বর্ণা, আপনি যে ভূমিকাটা দিয়েছেন, ডেফিনেটলি দিস ইজ এ গুড ডাটা। শুধু সাউথ এশিয়াতে না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ ডেথ। এটা একমাত্র প্রধান কারণ যেটা হার্ট ডিজিজ সহ অন্যান্য কার্ডিয়াক ডিজিজ লিডিং কজ অফ ডেথ। আমাদের দেশেও সেটার ব্যত্যয় না, আমাদের দেশেও এটা প্রধান কারণ। আমাদের দেশের ম্যাক্সিমাম রোগীগুলো দেখা যাচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ, বা আপনি যেটা জানতে চাচ্ছেন যে কার্ডিয়াক ডিজিজের মধ্যে কোন ডিজিজটা সবচেয়ে বেশি, উচ্চ রক্তচাপ মেইনলি, তারপর ইসকেমিক হার্ট ডিজিজ, তারপর আছে হার্ট ফেইলিউর, তারপর আছে কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ, কিছু আছে বালভুলার হার্ট ডিজিজ। আমরা যেসব পেশেন্টকে বেশি ডিল করি, দিস আর দ্য হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। সেকেন্ড হলো ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা বলি যে হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। থার্ডলি যেটা পাই আমরা মাইট্রাল ভালভুলার ডিজিজ বা ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ বা বাল্বজনিত রোগ। এবং ফোর্থলি এবং লাস্টলি কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগতভাবে হার্টে কিছু সমস্যা থাকে, সেগুলো আমরা পেয়ে থাকি।
অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জেনে নিলাম যে আমাদের দেশে কোন কোন অসুখগুলো, হৃদরোগগুলো স্যার বেশি দেখছেন, এবং স্যার যা আপনি যে বললেন স্যার, হাইপারটেনসিভ যে কার্ডিয়াক ডিজিজ গুলো এটি সবচেয়ে বেশি দেখা যায়। এবং আমার মনে হয় স্যার একটু খুঁজলে স্যার প্রতি হয়তো 5টি পরিবারের একটি বা দুটি পরিবারেই কিন্তু হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছে। এবং এটি কিন্তু স্যার খুবই একটি ভাবনার বিষয় যে হাইপারটেনশন থেকে যে কার্ডিয়াক ডিজিজ গুলো স্যার মানে যে পরবর্তীতে যে কনসিকুয়েন্স গুলো হচ্ছে, এগুলো কিন্তু এগুলো সম্পর্কে কিন্তু স্যার সচেতন থাকা একেবারেই প্রয়োজনীয় একটি বিষয়। তো এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাই যে স্যার আপনার কি মনে হয় যে ঝুঁকি কাদের বেশি আমাদের দেশে, যারা আক্রান্ত হচ্ছেন কারা বেশি আক্রান্ত হচ্ছেন স্যার বিভিন্ন রকম হৃদরোগে? হাইপারটেনশন কাদের হবে এটা নির্দিষ্ট একটা ডাটা আছে, যা বলা হয় যে যাদের স্ট্রেসফুল লাইফ লিড করবে, যারা ওভারওয়েট বা ওবিস, যারা আনহেলদি লাইফ লিড করে, যারা আনহেলদি ডায়েট করে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যে হাইপারটেনশন হিস্ট্রি, অথবা ফ্যামিলি মেম্বারদের মধ্যে বাবা মা ভাই বোন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের হয় তাদের, যাদের হাই কোলেস্টেরল ডিজিজ আছে অথবা ডায়াবেটিস আছে, তাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমাদের দেশে 18 বা 18 পরবর্তী যে বয়সটা আছে, সেই সব রোগীদের বা সেই সব পেশেন্টদের বা সেই সব ফ্যামিলি মেম্বারদের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপ অথবা হার্ট ডিজিজের, তাদের আমরা বলি ইয়ারলি আপনি স্ক্রিনিং করবেন, whether you have heart disease or hypertension অথবা ডায়াবেটিস অথবা মানে কোলেস্টেরল। প্রত্যেকটা একটার সাথে একটা আঙ্গাঙ্গি ভাবে জড়িত। যাদের উচ্চ রক্তচাপ থাকবে তাদের কোলেস্টেরল যদি থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর বেশি ইসকেমিক হার্ট ডিজিজ হয়। তাদের যদি ডায়াবেটিক থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর আরো বেড়ে যাবে। তাদের যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে আরো বেড়ে যাবে। এই জন্য রিস্ক ফ্যাক্টর গুলো ইভ্যালুয়েট করতে হয় ওয়ান্স ইন এ ইয়ার। অবশ্যই 18 বছর বা তার পরবর্তী হলে ওয়ান্স ইন ইয়ার করবে। যদি রিস্ক ফ্যাক্টর থাকে বা ডিজিজ আক্রান্ত হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 6 মাস 4 মাস এই সময় অন্তর অন্তর সে রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন করবে, হার্ট ডিজিজ আছে কিনা সেটা জেনে নিবে। ধন্যবাদ স্যার। এই সমস্যাটা কাদের বেশি হচ্ছে স্যার? আমি যদি জেন্ডার ওয়াইজ জানতে চাই যে ছেলেদের বেশি আচ্ছা, হচ্ছে না জেন্ডার মেয়েদের ওয়াইজ বেশি যদি হচ্ছে? জানেন, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা হলো যে মেল জেন্ডার ইজ মোর প্রোন টু ডেভেলপ হাইপারটেনশন দেন দ্য ফিমেল। ফিমেল বলা হয় যে আপ টু দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ড অথবা রিপ্রোডাক্টিভ লাইফ পর্যন্ত ফিমেল আর প্রোটেক্টেড দেয়ার বিকজ অফ হরমোন। আফটার দ্যাট যখন মেনোপজে চলে আসবে তারপরে দেখা যাবে যে রিস্ক ফ্যাক্টর ইজ সেম ফর বোথ মেল এন্ড ফিমেল। সেকেন্ড হলো যারা ওবিস, আমাদের দেশে এখন ওবিস এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে ওবিস পাওয়া যায় যেহেতু ফাস্ট ফুড বেশি খাচ্ছে, সেডেন্টারি লাইফ মানে কায়িক পরিশ্রমটা হচ্ছে না, ওবিস হচ্ছে, ওজন বেশি হচ্ছে, তাদের হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি। যদি কেউ স্মোকার হয়, অ্যালকোহল ইনটেক করে, তাদের হাইপারটেনশন হওয়ার বেশি। আরেকটা জিনিস এটা বেশি বলা হয় না, আমরাও বলি না, যারা স্লিপ প্যাটার্নটা ডিফিকাল্ট হয়, স্লিপ এপনিয়া হয়, দেখা যাচ্ছে রাতে ঘুম ভালো হয় না, দে ডেভেলপ স্লিপ এপনিয়া, এবং আমরা একটা বলি যে অবস্ট্রাকটিভ স্লিপ ডিজিজ হয়, তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এরকমও পেশেন্ট পেয়েছি যে হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়ে রাতে হার্ট এরিথমিয়া হয়ে মারাও গেছে, এরকম রোগীও আছে যে যাদের স্লিপ এপনিয়া হয় তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আর ওভারওয়েটের ব্যাপারে দুইটা জিনিস আমি মানে রোগীদের জাস্ট বলার বোঝার জন্য বলতে চাই, যে আমরা বিএমআই দেখি, মেডিকেল ইন্ডেক্স দেখি, বিএমআই যদি 25 এর বেশি হয় তাহলে উচ্চ রক্তচাপ বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি খুব ইজিলি মেজার করা যায় ওয়েস্ট সার্কামফারেন্স, কোমরের মাপ দিয়ে, যদি ইন কেস অফ মেল 40 ইঞ্চির বেশি হয় হি ক্যান ডেভেলপ হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস সহ অন্যান্য হার্ট ডিজিজ হতে পারে। ইন কেস অফ ফিমেল যদি ওয়েস্ট সার্কামফারেন্স যদি বা কোমরের মাপ 35 ইঞ্চির বেশি হয়, they have same chance to develop the cardiac disease as well as diabetic, high cholesterol and ischemic heart disease. আর যারা সাধারণত দেখা যায় যে আনহেলদি ফুড খাচ্ছে, মেইনলি আমি আনহেলদি ফুড বলতে স্মোকিং করছে বা টোবাকো নিচ্ছে অথবা স্যাচুরেটেড ফ্যাট বা এনিমেল ফ্যাট বেশি খাচ্ছে, বা বেকারি ফুড গুলোতে ট্রান্স ফ্যাট বেশি থাকে, যেগুলো আমরা অহরহ খাচ্ছি, চিপস বলেন, বিস্কিট বলেন, কেক বলেন, ফাস্ট ফ্রেঞ্চ ফ্রাই বলেন, সবগুলোতে ট্রান্স ফ্যাট থাকে, দে আর মোর আনহেলদি। এগুলা দেখা যাচ্ছে যে কোলেস্টেরল লেভেল বাড়াই দিচ্ছে, আলটিমেটলি ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন। স্লিপ অ্যাপনিয়া বললাম, এক্সারসাইজ, আমরা বলি মোস্ট অফ দ্য ডেজ অফ দ্য উইক একটা লোককে এক্সারসাইজ করতে হবে 30 to 60 মিনিট যদি পারে। ইন কেস মানে যদি খুব বেশি বিজি থাকে 5 days in a week আপনি এক্সারসাইজ করতে পারেন, অথবা 150 minutes অফ এ উইক এক্সারসাইজ করতে পারেন। যদি সেটাও সম্ভব না হয়, মাঝে মাঝে আপনি হাউস কিপিং, গার্ডেনিং এগুলা করেন, কায়িক পরিশ্রম করতে হবে, ওয়েট রিডিউস করতে হবে। এগুলা করলে দেখা যায় যে যদি কেউ, অনেকে আমাকে বলে যে আমার তো ওয়েট খুব বেশি রিডিউস করে না, 1 মাসে 3 কেজি বা 4 কেজি রিডিউস করছি, তাতেও তার ব্লাড প্রেশার কিন্তু রিডিউস হবে। শুধু ব্লাড প্রেশার রিডিউস হবে না, তার কোলেস্টেরলও রিডিউস হবে এবং ডায়াবেটিসও হওয়ার চান্স কমে যাবে, অথবা থাকলে সুগারও কমে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং
আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা কতটা গুরুত্বপূর্ণ। স্যার যেটি বললেন যে মাসে যদি 3 থেকে 4 কেজি ওজনও কমে, সেটাও কিন্তু তার হাইপারটেনশন যদি থাকে সেটা কিছুটা হলেও কমাতে সাহায্য করবে, এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্যার আমি এখানে একটু আপনার কথার সাথে একটু স্যার যোগ করতে চাই যে আমরা আজকাল দেখছি যে একেবারে ছোট বয়স থেকেই স্যার চাইল্ডহুড ওবিসিটির যে প্রবলেমটা, এটা কিন্তু স্যার একেবারে ছোট বয়স থেকে দেখা যাচ্ছে। এবং এই আমার স্যার মাঝে মাঝে মনে হয় যে আমাদের যে ফিউচার জেনারেশন স্যার এই ওবেসিটির এই হারটা কতটা হবে, এবং এই দিনগুলো কতটা ভয়াবহ হবে স্যার, আমার মাঝে মাঝে চিন্তা হয় স্যার। এবং আপনার কথাগুলো স্যার আমার চিন্তা আরো বাড়িয়ে দিল যে ওবেসিটি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আসলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। এছাড়াও স্যার যে কথাগুলো বললেন যে স্মোকিং পরিহার করতে হবে, এবং যে খারাপ অভ্যাসগুলো টোব্যাকো নেওয়া কিংবা ফাস্টফুড বেশি খাওয়া, স্যাচুরেটেড ফ্যাট বেশি খাওয়া, এগুলো কিন্তু বাদ দিতে হবে। স্যার চমৎকার ভাবে আমাদের কিছু পরামর্শ দিলেন। এ পর্যায়ে একটু জানতে চাই যে স্যার হৃদরোগী যারা আছেন, আপনি আমাদের আলোচনার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বলেছেন যে যারা ঝুঁকিতে আছেন তাদের বছরে কমপক্ষে একবার হলেও তাদের দেখা উচিত যে তাদের কি অবস্থা, তাদের হৃদরোগের পর্যায়টা কতটুকু আছে, কিংবা কোনো হৃদরোগে তিনি আক্রান্ত আছেন কিনা। এবং যারা হৃদরোগী আছেন তাদের ক্ষেত্রে 3 থেকে 4 মাস পর পর মোটামুটি একটা ফলো আপ জরুরি। তো এই যে স্যার হৃদরোগে আছেন যারা, কিংবা যারা ঝুঁকির মাঝে আছেন হৃদরোগে আক্রান্ত হবার, তারা যে ফলো আপে আসছেন স্যার, এই সময় স্যার কি দেখছেন মূলত? একটা হলো যে আমরা প্রথমে দেখি তার মানে সে তার ব্যাড হ্যাবিট গুলো অ্যাভয়েড করছে কিনা, যে স্মোকিং বাদ দিচ্ছে কিনা, টোবাকো খাওয়া, ওয়েট রিডিউস করতেছে কিনা, এক্সারসাইজ করছে কিনা ঠিকমতো, হেলদি ফুড যেগুলো আমরা বললাম যে হেলদি ফুড খাচ্ছে কিনা। যদি হেলদি ফুড সম্বন্ধে কেউ জানতে চায় আমরা বলি যে আপনি ভেজিটেবলস বেশি খাবেন, ফ্রুটস বেশি খাবেন, লিন মিটস গুলা বেশি খাবেন বা খেতে পারেন, যেমন মুরগির মাংস, ফিশ খেতে পারেন বেশি, মিট, বিফ এগুলো যদি খেতে চান একদম অল্প করে খেতে পারেন, একদম বাদ দেওয়া দরকার নেই, মাঝে মাঝে খেতে পারেন। আর অ্যাভয়েড করবেন, আমরা জিজ্ঞেস করি যে অ্যাভয়েড করছে কিনা, যেমন সল্ট অ্যাভয়েড করেছে কিনা, কার্বোহাইড্রেট খুব বেশি মানে কম খাচ্ছে কিনা, এগুলো আমরা তাকে একটু ডায়েটারি অ্যাডভাইস গুলা রিভিউ করি তার সাথে, যে আপনি এগুলা করছেন কিনা। যারা অ্যালকোহল খায় অ্যালকোহল বন্ধ করতেছে কিনা। সেকেন্ড, তার লাইফস্টাইলটা দেখি আমরা যে স্ট্রেসফুল লাইফ লিড করে কিনা। যদি স্ট্রেসফুল হয় তাকে আমরা বলি যে আপনি স্ট্রেস থেকে বের হয়ে আসতে হবে। অনেকে জব রিলেটেড স্ট্রেস, অনেকে বাসা বা পারিবারিক স্ট্রেস থাকে। সেক্ষেত্রে আমি যে দুইটা পরামর্শ দিই স্ট্যান্ডার্ড যেগুলো হয়, যে আপনি কিছু মোটিভেশনাল ওয়ার্ক করেন, সেটা হতে পারে যে সোশ্যাল ওয়ার্ক করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, আর হলো মেডিটেশন করতে পারেন। আর আমি আরেকটা অ্যাড করি যে প্রেয়ার করেন। যে কোনো ধর্মে যার প্রে আছে প্রে করেন, প্রে করলে আপনি রিলিভ হবে, স্ট্রেস রিলিভ করতে হবে। থার্ড হলো আপনাকে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে ওটা করছেন কিনা আপনি। অনেকে বলে যে আমি অফিসে অনেক সময় পাই, তখন আমি বলি যে আপনি বাসা থেকে 1/2 কিলো দূরে নেমে যাবেন, গাড়ি থেকে নেমে হেঁটে যাবেন। এটা মোস্ট অফ দ্য ডেজ আপনি করেন, আপনার অভ্যাস হয়ে যাবে। এটা করার পরে আমরা দেখি তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, আমরা মেজার করি। বোথ হ্যান্ডে করি প্রথম দিকে, যদি তারপরে করি এক হ্যান্ড। প্রেশারটা এডুকেটলি মেজার হইতে হবে। পেশেন্ট এসে বলে যে আমার প্রেশার উঠানামা করে, উঠানামা করবে, দিস শুড বি ইন নর্মাল রেঞ্জ। যদি সবসময় বেশি থাকে, যে 140/90, 130/90 বেশি পারসিস্টেন্টলি হাইট থাকে, তাহলে আমরা ব্লাডটা প্রেশারের ওষুধগুলোকে অ্যাডজাস্ট করি। রুগীরা অনেক সময় যেটা বলে যে নর্মাল প্রেশার থাকলে এসে বলে যে আমার তো প্রেশার লো হয়ে গেছে। আমি বলি যে লোটা আপনি আমাকে বলেন কত হলো, বলে 170, 110-70। আমি ইটস কোয়াইট নর্মাল প্রেশার। আপনি এই ওষুধটা বন্ধ করবেন না। বন্ধ করলে যেটা হয়, চান্স অফ স্ট্রোক বেড়ে যায়, চান্স অফ হার্ট ফেলিউর বেড়ে যায়, এবং সেকেন্ডলি ড্রাগগুলো অ্যাডজাস্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা রোগীদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা সাডেনলি ওষুধ অফ করবেন না। যদি প্রপারলি আপনি বুঝেন যে ব্লাড প্রেশার লো হয়েছে এবং সিমটোমেটিক হয়েছেন আপনি, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো অ্যাডজাস্ট করবেন, বন্ধ করা যাবে না, ডোজ টাইট্রেশন করতে হবে। আর হলো যে তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশন অ্যাডভাইস করি। যদি ইয়ারলি আমরা বলি যে আপনি হেলথ চেক আপ করবেন, যেমন ইসিজি করবে, ইকো করবে, চেস্ট এক্স রে করবে, লিপিড প্রোফাইল করবে, ফাস্টিং সুগার করবে, অ্যাজ ওয়েল এস কিডনি ডিজিজ গুলা করবে। যেসব ডিজিজের জন্য প্রেশার হয়, অথবা প্রেশারের জন্য যেগুলো অর্গান ড্যামেজ হতে পারে, আমরা এটা ইভালুয়েট করি। কারণ এটা সাইলেন্ট কিলার। দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, তার মানে কোনো লক্ষণ থাকে না 95% পেশেন্টের। তারা আস্তে আস্তে কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, এসব ডিজিজ নিয়ে আক্রান্ত হতে থাকে, কিন্তু সে বুঝে না। আমরা কিভাবে আইডেন্টিফাই করি, ওই পরীক্ষাগুলো দেখে আমরা বুঝি। তখন তাকে আমরা আরো স্ট্রিক্ট মডিফিকেশন চলে যাই, ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল এবং ওষুধ দিয়ে মডিফিকেশন করি, এবং তাকে রেগুলার ফলো আপের পিরিয়ডটা আমরা বাড়াই দিই। এভাবে আমরা একটা রুগী যখন আসে আমাদের চেম্বারে বা উচ্চ রক্তচাপ বা হার্ট ডিজিজ, আমরা এভাবে follow up
অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং উচ্চ রক্তচাপ আসলে নিয়ন্ত্রণে থাকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকার কারণে স্যার যেটি বলেন যে এটি আসলে নীরব ঘাতক, এবং আমাদের আহ, অনেক গুরুত্বপূর্ণ অর্গানের অনেক ক্ষতি করছে, এবং এটি হয়তো রোগী বুঝতেও পারছে না, কিন্তু নীরবে ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ফলো আপে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। এবং স্যার আরো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন দর্শক, এটি অবশ্যই সকলের মাথায় রাখা উচিত যে প্রেশারের ওষুধ কখনোই বাদ দেওয়া উচিত না ডাক্তারের পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া। কারণ সেক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি থাকে। আহ সেক্ষেত্রে সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন ফারুক হুসাইন আবির আছেন, মাজেদ সরকার, সুমন মিয়া, তারিকুল ইসলাম শুভ, শাহ আলম সজীব, আছেন এমডি সাদ্দাম হোসাইন, আছেন শেখ আরাফাত হোসেন, এবং এমএইচকে আলমগীর, এনামুল হক মুন্না। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের যদি হৃদরোগী থেকে থাকে আপনাদের পরিবারে, কিংবা আপনারা কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনাদের এই সংক্রান্ত কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে চাইলে আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন। আমি চলে যাচ্ছি আবার ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের স্যারের কাছে। স্যার, এই পর্যায়ে একটু জানতে চাই যে আমাদের বিভিন্ন রকম আমাদের দেশে যেই সমস্ত হৃদরোগের কথা বললেন স্যার, যেগুলো বেশি পাওয়া যায়, তো এই হৃদরোগীদের ক্ষেত্রে স্যার চিকিৎসার সুযোগটা কতটুকু, এবং চিকিৎসার ক্ষেত্রে স্যার পরীক্ষা নিরীক্ষা কি কি প্রয়োজন রয়েছে? স্যার একটা যদি আমি বলি যে একটা স্যার আমাদের একটা গাইডলাইন যদি দিতেন চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার বিষয়ে। যেমন আমি বললাম যে হৃদরোগীতে অনেকগুলো প্যাটার্ন আছে। উচ্চ রক্তচাপ একটা হৃদরোগ, ইসকেমিক হার্ট ডিজিজ একটা হৃদরোগ, কনজেনিটাল হার্ট ডিজিজ একটা হৃদরোগ, রিউমেটিক ফিভার কনসিকুয়েন্স একটা হৃদরোগ, যেগুলো বালভুলার এফেক্ট করে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইটস এ গুড অপরচুনিটি যে আমাদের সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে। উচ্চ রক্তচাপের রোগীদের আমি তো বললাম কি কি পরীক্ষা করা হয়, এই পরীক্ষাগুলো করার সুযোগ আছে। কনজেনিটাল হার্ট ডিজিজের পরীক্ষা এবং চিকিৎসা করার সুযোগ আছে। আমাদের একটা বড় গ্রুপ অফ পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা বলি, সেই রোগীগুলো আসে। সেই রোগীগুলোর যে চিকিৎসা এবং মানে চিকিৎসা এবং পরবর্তী যে ফলো আপ, এগুলো আমাদের দেশে খুব ভালো। ইসকেমিক হার্ট ডিজিজ যাদের হয়, অর্থাৎ বুকে ব্যথা বা বুকে চাপ নিয়ে যারা হাসপাতালে আসেন, হয় হয় হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের আগের অবস্থা, সেসব পেশেন্টকে আমরা হসপিটালাইজ পেতে বলি। হসপিটালে আসার পরে আমরা একটা ইসিজি করি, রক্তের একটা পরীক্ষা আছে, করে দেখি যে এটা লেভেল বেড়ে গেছে কিনা। যদি হার্টের ড্যামেজ হয়, রক্তে এটা বাড়ে, তখন আমরা রুগীকে বলি যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, অথবা হার্ট অ্যাটাক না হলেও হার্টের ব্লক বা ওইজনিত সমস্যা আছে। তার পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা করি, ইকোকার্ডিওগ্রাম, রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন করি, যেগুলো আমরা আগেই বলেছি, ডায়াবেটিক, কোলেস্টেরল, এগুলো ইভ্যালুয়েট করি, কিডনি ডিজিজ এগুলো ইভ্যালুয়েট করি। তার পরবর্তীতে যদি প্রয়োজন হয় কারো কারোর ক্ষেত্রে ইটিটি করা হয়, ইটিটি করে দেখা হয় যে তার ব্লকটা যেটা আমরা সন্দেহ করছি যার লক্ষণের সাথে মিলে, ইভ্যালুয়েট করা যায়। এটা নন ইনভেসিভ প্রসিডিউর, মানে আপনি এক্সারসাইজ টলারেন্স করে ইসিজি দেখে করতে পারেন। তারপরে যেটা করা হয় এনজিওগ্রাম বা আমরা করি এনজিওগ্রাম। আমরা দুই ধরনের এনজিওগ্রাম করতে পারি, সিটি এনজিওগ্রাম, যেটা সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে নর্মালি আমরা করি, যেটা চেস্ট এক্স রে, সিটি স্ক্যান যেভাবে করে একই পদ্ধতি, কন্ট্রাস্ট বা ডাইট দিয়ে আমরা করোনারি আর্টারি এগুলো দেখি। আরেকটা করতে পারি আমরা ইনভেসিভ প্রসিডিউরে, ইট ইজ নট এ সার্জারি, যেটা যেহেতু অনেকে করোনারি এনজিওগ্রাম সম্বন্ধে জানতে চায়। ইট ইজ এন ইনভেসিভ প্রসিডিউর, আমরা ডে টাইম প্রসিডিউর হিসেবে করি অনেক সময়। এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা করোনারি এনজিওগ্রাম করে আমরা হার্ট ডিজিজের জন্য বা হার্ট অ্যাটাকের জন্য কোন আর্টারিটা ব্লক, বা হার্টের পেনের জন্য কোথায় ব্লক আছে সেটা আইডেন্টিফাই করি। স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা যায় কোথায় ব্লক আছে, কয়টা ব্লক আছে এবং কয়টা পার্সেন্টেজ কিরকম। তারপর তার চিকিৎসা পদ্ধতিটা দুই রকম হতে পারে। একটা হতে পারে যে করোনারি এনজিওপ্লাস্টি, যেটাকে আমরা স্টেন্টিং বা রিং বলে, আমাদের দেশে খুব প্রচলিত কথা, স্টেন্টিং করে দেওয়া হয়। মানে ব্লক যেটা ছিল সেখানে একটা রিং, মেটালিক জ্যাকেট বা রিং দিয়ে এটাকে রিমুভ করে দেওয়া হয়। যদি এটা সম্ভব না হয় বা মাল্টিভেসেল ইনভলভমেন্ট হয়, তাহলে আমরা তাকে বলি যে আপনি বাইপাস সার্জারি করবেন। এবং প্রত্যেকটা চিকিৎসা গভর্নমেন্ট এবং প্রাইভেট লেভেলে একদম খুব খুব মানে কি বলবো অ্যাফোর্ডেবল প্রাইসে করা যায়। রোগীরাও এখন খুব আমাদের দেশে খুব কমফোর্টেবলি আসছে এবং চিকিৎসা করতেছে। আমাদের দেশে এটা অনেক জায়গায়, শুধু ঢাকা শহরে না, বিভাগীয় শহর এমনকি জেলা শহরেও কিন্তু করোনারি এনজিওগ্রাম করার এবং এনজিওপ্লাস্টি করার এই সুযোগটা আছে। তারপর ধরেন যে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ যাদের হয়, ভালভুলার হার্ট ডিজিজ হয়, মেইনলি মাইট্রাল ভালভটা ইনভলভ হয়, তাদের যদি হয় তাহলে আমরা বলি যদি সুইটেবল হয় বেলুন বাল্বোপ্লাস্টি, বেলুন দিয়ে বাল্বটাকে চৌড়া করে দেওয়া যায়। ইট ইজ অলসো নন ইনভেসিভ প্রসিডিউর, কোনো কাটাকাটি বা অপারেশন করার প্রয়োজন হয় না। তারপর যদি অপারেশন লাগে ছোট অপারেশন করে সিএমসি করে করা যায়। তারপর যদি বড় অপারেশন হয় বাল্ব রিপ্লেস, এগুলো আমাদের দেশে হয়। আর কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা যদিও পেডিয়াট্রিক্স পেশেন্ট গুলা গ্রুপের পেশেন্ট, এটা দুই ধরনের হয় চিকিৎসা। একটা ডিভাইস,
যেটা আমরা এনজিওগ্রাম যেভাবে করি একই পদ্ধতিতে ছিদ্র থাকে কন্টিনেন্টালি, এএসডি ভিএসডি বা পিডি, এগুলোকে ব্লক বন্ধ করে দেওয়া যায়। এটাও ডে টাইম প্রসিডিউর, সকালে আসলে বিকালে করে, একদিন পরে রোগী হাসপাতাল থেকে চলে যায়। যদি ডিভাইস দিয়ে বন্ধ না করা যায় তাহলে আমরা বলি যে আপনি এটা সার্জারি করবেন। আমাদের দেশে এই সার্জারি গুলা, আমি যেই রোগগুলোর নাম বললাম এইগুলা ছাড়াও আরো অনেক কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যেগুলো আমাদের দেশে খুব স্মুথলি অপারেশন হচ্ছে এবং রোগীরা স্যাটিসফাইড এবং ভালো থাকছে। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বললেন আমাদের চিকিৎসার অপশন গুলো। এবং আমার মনে হয় স্যার আমাদের দেশে এখনো অনেক উন্নত মানের চিকিৎসা স্যার সম্ভব। এবং হৃদরোগীদের যে স্যার যে সমস্যাগুলো হয়ে থাকে এবং তারা যে ব্যাপারগুলো নিয়ে ভয় পায়, তারা মনে করে যে হয়তো বাইরের দেশে গেলেই বিশ্বমানের সেবা পাওয়া যাবে, কিন্তু আসলে ব্যাপারটি তা না। আমাদের দেশে বসেই বিশ্বমানের সেবা পাওয়া সম্ভব। এবং স্যার আপনাদের মতো অভিজ্ঞ মানুষ আছেন বলেই আমাদের দেশে আমরা আসলে ভরসা পাই। স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে একটি প্রশ্ন এসেছে স্যার, আমি প্রশ্নটি নিয়ে নিতে চাচ্ছি। মাহবুব আলম তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে সবিনয় জিজ্ঞাসা, যে সকল শিশু জন্মগতভাবেই হার্টের প্রবলেম, হার্টের ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে এবং চিকিৎসার মাধ্যমে একসময় কিওর হয়, তাদের ভবিষ্যতে হার্টের সমস্যা হওয়ার রিস্ক কি বেশি? ঠিক আছে, যাদের হৃদরোগ হয় জন্মগতভাবে, যেটা আমরা বলছিলাম যে এএসডি ভিএসডি পিডিএ বা এছাড়া অন্যান্য ডিজিজ, এগুলো যদি প্রপারলি ট্রিটমেন্ট করা হয় ওই রোগী তো সেফ, এবং তার পরবর্তীতে এই ধরনের রোগ হবে না। হার্ট ডিজিজ যদি হয় তো এইজ রিলেটেড কিছু হইতে পারে, উচ্চ রক্তচাপ হইতে পারে পরবর্তীতে, অথবা দেখা গেলে ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে। কিন্তু ছিদ্র হইলে আরেকটা ছিদ্র হবে বা বাল্বের সমস্যা হবে, এটার সাথে সংশ্লিষ্ট কোনো রিলেশন নাই, মানে তার হবে না। এবং কি বংশ পরস্পরে যে তার বা তার ছেলে বা তার মেয়ে হবে সেটাও কোনো সম্ভাবনা নাই। কনজেনিটাল হার্ট ডিজিজ তার হবে শুধু, এবং ছেলে ট্রিটমেন্ট করলে সেও সেফ, তার পরবর্তী জেনারেশন সেফ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার মাহমুদুল হাসান চমন তিনি প্রশ্ন করেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যারের কাছে আমি জানতে চাই, আমার ঘন ঘন বুকের বাম পাশে ব্যথা হয়, একবার ইসিজি করেছিলাম, ইসিজি স্বাভাবিক এসেছিল, তাহলে কেন প্রায় আমার বুকের বাম পাশে ব্যথা করে? দর্শক আপনি আপনার বয়সটি উল্লেখ করেননি, আমার মনে হয় স্যার বয়সটি উল্লেখ করলে হয়তো ভালো হতো। তারপরে স্যার আপনি আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় উনি যেহেতু লাইভ দেখছেন নিশ্চয়ই অ্যাবাভ 18 ইয়ার্স এটা হবে, আমরা ধরে নিচ্ছি বয়স তার 18 অ্যাডাল্ট সে। আর আমাদের চেম্বারে কিন্তু এই প্রবলেম নিয়েই বেশি আসে, যে বাম দিকে বুকে ব্যথা, ইসিজি নর্মাল, আমার কি হার্ট ডিজিজ আছে কিনা। এটার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আছে অথবা না। আছে কিভাবে আমরা করব, আপনার ইসিজি ভালো মানে আপনার হার্ট অ্যাটাক হয় নাই, বাট ইউ হ্যাভ ব্লক ইসকেমিক হার্ট ডিজিজ। আপনি যখন এক্সারশনে যাবেন বা পরিশ্রম করবেন, যদি তখন আপনার ব্যথা হয়, এবং এই ব্যথাটার একটা ক্যারেক্টারিস্টিক থাকে যে বুক চেপে আসবে, বুক ভাল লাগবে, রেডিয়েশন হবে গলায় বা হাতে, সাথে সোয়েটিং হবে অথবা শ্বাসকষ্ট হবে, এগুলো যদি থাকে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ রিস্ক ফ্যাক্টর, যে আপনার উচ্চ রক্তচাপ, আপনি স্মোকার, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, আপনি ডায়াবেটিক আছে, তাহলে ইউ হ্যাভ মোর চান্স অফ ডেভেলপিং হার্ট ডিজিজ, যেটা হার্ট ব্লকের পূর্ব লক্ষণ। আপনার যখন অ্যাটাক হয়ে যাবে, দেয়ার উইল বি সাম ডেফিনিট চেঞ্জেস, পার্মানেন্ট চেঞ্জেস ইসিজিতে, তখন আপনি ইসিজি ভালো পাবেন। আচ্ছা, এখন আপনি কি করবেন, যে আপনার ব্যথা হচ্ছে, আপনার হার্ট ডিজিজ আছে কিনা আপনি কনফার্ম কিভাবে করবেন? ওই যে একই কথা, আপনি ইকো করবেন, আপনি একটা ইটিটি করবেন, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ওটা যদি পজিটিভ আসে তাহলে ইউ হ্যাভ মোর চান্স টু হ্যাভ কার্ডিয়াক ডিজিজ বা হার্ট ডিজিজ বা হার্ট ব্লক। তাহলে আদার রিস্ক ফ্যাক্টর গুলো ইভ্যালুয়েশন করতে হবে, চিকিৎসা করতে হবে। ফার্স্ট ইম্পর্টেন্ট হলো আপনার হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, চেস্ট পেইনের ক্যারেক্টারটা কিরকম, রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ইসিজি নর্মাল, ইকো নর্মাল, দেন ইটিটি শুড বি ডান। ইটিটি যদি অ্যাবনর্মাল আসে ব্লক আছে, যদি ইটিটি অ্যাবনর্মাল নর্মাল আসে বা নেগেটিভ আসে, 80% চান্স যে আপনার হার্ট ডিজিজ নাই। যদি পজিটিভ আসে তাহলে ফার্দার টেস্ট কি করতে হবে, এনজিওগ্রাম করে আপনাকে ডেফিনেটলি ব্লক আছে কিনা বা করোনারি আর্টারিতে কোনো স্টেনোসিস আমরা বলি আছে কিনা দেখতে হবে। রোগীদের অনেকেই ধারণা যে ইসিজি ইকো নর্মাল, বুকে ব্যথা হয় কিনা, হ্যাঁ বুকে ব্যথা হইতে পারে, হার্ট ডিজিজের জন্য হতে পারে, হার্ট ডিজিজ ছাড়াও হতে পারে, বুকের উপরে যে আমরা প্রিকোর্ডিয়াম বা বলি, বা হার্টের উপরে যে বুকের যে অংশগুলো সেখান থেকে হতে পারে, মাসল, জয়েন্ট, বোনস। মেকানিক্যাল পেইন হয় অনেক সময়, অনেকক্ষণ বসে থাকার জন্য, পজিশন চেঞ্জ করলে, দম টানলে, একটু চাপ দিলে ব্যথা লাগে, অনেকে বাইক চালায় তাদের বুকে ব্যথা হতে পারে, অনেকে নিচু হয়ে কাজ করে, ওজনের কাজ করে, তাদের আদার দেন কার্ডিয়াক ডিজিজ, হার্টের মাসল, মানে কার্ডিয়াক প্রিকর্ডিয়াল মাসল পেইন হইতে পারে, জয়েন্টের পেইন হইতে পারে। এটা ইভালুয়েট করে টোটালি আপনাকে বলতে হবে কার্ডিয়াক অর নন কার্ডিয়াক, হার্ট ডিজিজের জন্য বা নন হার্ট ডিজিজ। ধন্যবাদ স্যার।
এবং চমৎকার একটি পরামর্শ দিলেন স্যার। আমার মনে হয় এই বুকে ব্যথার সমস্যাটা আসলে অনেকের আছে, এবং এক্ষেত্রে এভালুয়েট করাটা কিন্তু খুবই জরুরি। কারণ কার্ডিয়াক পেইন, নন কার্ডিয়াক পেইন একজন সাধারণ মানুষ কিন্তু স্যার আসলে সেভাবে আলাদা করতে পারে না। এক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কোনো বিকল্প নেই। দর্শক, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। স্যার, আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে। এনামুল হক মুন্না তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হলো প্রাথমিক অবস্থায় বিপি একটু বেশি হলেই কি মেডিসিন স্টার্ট করতে হবে? আর একবার মেডিসিন স্টার্ট করলে তা কি বন্ধ করা যাবে না? তা কি বন্ধ করা যাবে কিনা? প্রথম কথা হলো যে যদি ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, ব্লাড প্রেশার মেজার করার কিন্তু কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। আমাদের যে যারা আউট পেশেন্ট আসে বিভিন্ন জায়গায়, যে স্যার আমি ফার্মেসিতে প্রেশার মাপাইছি, গিয়া বেশি পাওয়া গেল, দেখা গেল যে সে তার প্রপারলি কিছু স্টেপস মেনটেন করে নাই, এক্সারশন গেল বা হেঁটে যে প্রেশার মাপায় তারপর নিয়ে চলে আসলো বেশি। প্রথম কথা হলো একদিন যদি বেশি পাওয়া যায়, ইউ শুড নট হ্যাভ এনি, আপনার প্রেশার ওষুধ দরকার নাই। যদি আপনার টার্গেট অর্গান ড্যামেজ থাকে, যেগুলো আমরা আগেই বলেছি যে কিডনি ড্যামেজ করছে, চোখে ড্যামেজ করছে, স্ট্রোক, তাহলে আপনাকে শুরু করে দিতে হবে। মানে আপনি মানে ডাক্তার শুরু করে দিবে। আর যদি আপনার কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, একদিনই প্রেশার বেশি পাইলেন এবং পারসিস্টেন্টলি যদি না থাকে, আপনি 6 মাস ফলো আপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে নন ফার্মাকোলজিক্যাল মেথড করতে হবে, যে আপনার লাইফস্টাইল চেঞ্জ, খাবারের চেঞ্জ, যেগুলো আগে আমরা বলেছি, ঘুমের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। তারপর যদি দেখেন যে না আপনার আসলে প্রেশার বেশি থাকতেছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খাবেন। আচ্ছা, ওষুধ একবার খাইলে ছাড়তে হবে কিনা? আসলে ছাড়া যাবে না, ওষুধ খেতে হবে, ওষুধের ডোজ টাইট্রেশন করতে হবে। যদি প্রেশার খুব বেশি, টার্গেটের চেয়ে নেমে যায়, আপনি সিমটোমেটিক হন, ডোজটা টাইট্রেশন করতে হবে, আইদার বাড়াইতে হবে যদি বেশি থাকে, অথবা কমাইতে হবে। স্টপ করলে আপনি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস ভালো থাকবেন, সাডেনলি আপনার প্রেশার বেড়ে যাবে এবং চান্স অফ স্ট্রোক বেশি থাকবে, অথবা সাইলেন্টলি আপনার কিডনি ড্যামেজ, চোখের ক্ষতি, এগুলো হবে। আপনি স্টপ করতে পারবেন আহ, না, আপনি ওষুধ কন্টিনিউ করবেন। ধন্যবাদ স্যার চমৎকার পরামর্শের জন্য, এবং ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। স্যার, আরো কিছু প্রশ্ন এসেছে। আব্দুল্লাহ রবি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার মায়ের অনেক আগে থেকে বুক ধড়ফড় করে, সাথে অ্যাজমার প্রবলেম। বাইজোরিন সাথে রেজর ম্যাক্স খাচ্ছে, কিন্তু প্রেসার 120/80 দেখালেও প্রচুর ঘাড় ব্যথা করে। ঠান্ডার সমস্যা বেশি হচ্ছে, এখন করণীয় কি? ধন্যবাদ স্যার। প্রথম হলো যে ব্লাড প্রেশার তো ঠিক আছে, ওনাকে অনেকেই ধারণা যে ব্লাড প্রেশার বাড়লে যদি ঘাড় ব্যথা করে। ব্লাড প্রেশার কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের অ্যাসিমটোমেটিক থাকে, কোনো লক্ষণ ছাড়াই প্রেশার বাড়ে। আর ঘাড় ব্যথা মানেই প্রেশার না। ঘাড় ব্যথা অনেকগুলো কারণ থাকে, এই যে মাসেল পেইন হয়, স্পাজম হয়, অথবা দেখা যায় সার্ভাইকেল স্পন্ডিলাইসিস থাকতেছে, শোয়ার জন্য হচ্ছে। তাহলে এই কারণগুলো ইভালুয়েট করতে হবে। আর বুক ধরফর করার দুইটা কারণ থাকতে পারে, যেহেতু তার অ্যাজমা পেশেন্ট, অ্যাজমা যে ড্রাগ গুলো আমরা দেই ইউজুয়ালি রোগীরা নেয়, সেগুলোতে আসলে একটু টেকিকার্ডিয়া করে, হার্টবিট বাড়ায়, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কি প্রশ্ন করেছে, সর্দি থাকে, সর্দি থাকলে এই যে অ্যালার্জিক কোনো কম্পোনেন্ট আছে যেটার জন্য অ্যাজমা হচ্ছে, এটার ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেতে হবে। সাথে যদি কমন কোল্ড হয় বা ফ্লু হয়, যেটা শীতকালে হয়, সেটার জন্য ট্রিটমেন্ট আছে, কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আছে, এগুলো খাবে, খাওয়ার পর তার ইয়ে থাকবে। এবং যখনই এই অ্যান্টিহিস্টামিন বা এই অ্যাজমার চিকিৎসার ওষুধগুলো খাবে, তখন কিন্তু একটু বুক ধরফর করে রোগীদের, যেটাকে ওরা পালপিটেশন বা অন্য কোনো সেন্সে নিয়ে আসে আমাদেরকে। ধন্যবাদ স্যার। আমি দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন আসছে, আসলে আমাদের সময় সীমিত, তারপর আমি চেষ্টা করছি স্যার কিছু প্রশ্ন নেবার। শাহ আলম সজীব তিনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমার প্রেশার মাঝে মাঝে কমে যায় এবং প্রচন্ড মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা করে। আমার করণীয় কি দয়া করে জানাবেন, আমি কোনো ধরনের মেডিসিন খাই না। আচ্ছা, প্রেশার কমে যাওয়া মানে আমরা বলি যে 80-60 বা 90-50 এরকম যদি আসলেই হয়ে থাকে কোনো কারণ ছাড়া, আর অন্যান্য সময় যদি আপনার প্রেশার আসলে ভালো থাকে, 110/80 বা 120/80, তাহলে সেই ক্ষেত্রে যখন কমে যাবে আপনি স্যালাইন খাবেন, একটু মাথার পাটা উঁচু করে একটু বসে থাকবেন বা শুয়ে থাকবেন, আপনি 10 মিনিট পরে দেখবেন যে ইট উইল বি নর্মাল। এটার জন্য আপনার কিছুই করতে হবে না, শুধু স্যালাইন খান, একটু লেগ এন্ড রেস্ট করে শুয়ে থাকেন, তাহলে হবে। যদি আসলে কোনো কজ থাকে প্রেশার কমার, যেমন অনেক সময় ডায়রিয়া হয় বা ওভার সোয়েটিং হয়, তখন আপনাকে ওইগুলো প্রিভেন্ট করতে হবে, অথবা ওইসব কাজ করার পর পরে আপনি স্যালাইন ট্যালাইন খেয়ে আপনাকে রেস্ট নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে। তবে স্যার, কিছু আসলে প্রশ্ন না করলেই না স্যার। আমাদের যারা হৃদরোগী আছেন তারা, আমরা সবচেয়ে বেশি যে বিষয়টি ভয় পাই তা হচ্ছে স্যার ইসকেমিক যে হার্ট ডিজিজ গুলো আছে, এবং বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। স্যার, তো তাদের যে ভয়টা বেশি থাকে যে হঠাৎ করে যদি বুকে ব্যথা হয়,
তাহলে সেক্ষেত্রে কি করণীয়? অনেকের হয়তো হাসপাতাল পর্যন্ত পৌঁছতে সময় লাগে। তো সেক্ষেত্রে স্যার ঘরে বসে কি বা যতটুকু সময় সে হাসপাতালে যাবে এই সময়টুকুতে আসলে তার পরিবারের সদস্যদের বা তার কোনো কিছু করবার আছে কিনা স্যার, পরামর্শ চাচ্ছি। আচ্ছা, প্রথম হলো যে যাদের হার্ট অ্যাটাক বা চেস্ট পেইন হয়, এই পেইনটা এরকম যে ও কিন্তু জীবনে আগে কোনদিন হার্ট অ্যাটাক হয় না, কিন্তু সে বুঝে যে তাকে এই ব্যথায় তার মৃত্যুর কারণ হতে পারে। এটা এক্সক্রুশিয়েটিং চেস্ট পেইন, বুক চেপে দম বন্ধ হয়ে আসে। সেই ক্ষেত্রে যদি তার রুগীরা বুঝে যে রুগী সুইটিং হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে বা শ্বাসকষ্ট, আমরা বলি যে ব্লাড থিনার ইকোস্প্রিন 75 মিলিগ্রাম আমাদের দেশে পাওয়া যায়, 300 মিলিগ্রাম পাওয়া যায়। 300 মিলিগ্রাম একটা ট্যাবলেট চুষে খেয়ে ফেলবে। সাথে যদি ক্লোপিডোগ্রাল ট্যাবলেট পায় ওটাও চুষে খাবে 300 মিলিগ্রাম। বেসিক কাজ এটাই। যদি প্রেশার ভালো থাকে, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল বলি আমরা, স্প্রে আছে নাইট্রিন স্প্রে, এটা দিয়ে দিবে, তার চেস্ট পেইনটা কমবে। তারপরে ইমিডিয়েটলি তাকে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে। কেন নিতে হবে? যদি চেস্ট পেইন কমে যাওয়া মানে ভালো হয়ে যাওয়া না। যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে, ইউ আর ইন এট রিস্ক যে আবার আপনি হার্ট ফেলিউর হতে পারে, প্রেশার কমে যেতে পারে, বা শকে চলে যেতে পারে, অথবা অ্যারিথমিয়া হতে পারে, যেগুলো আপনার 5 to 7 ডেজ পর্যন্ত হওয়ার চান্স থাকে। অনেকে আছে যে দেখ ব্যথা হয়েছে, হার্ট ডিজিজের ব্যথা কিন্তু আপনার অনেকক্ষণ থাকে না, 10 থেকে 15 মিনিট বাঘের মতো গর্জন করে গর্জন করে চলে যাবে, বা আমি বলি যে সাইক্লোন বা এই সুনামির মতো আসবে, এসে একদম ধ্বংস করে চলে যাবে। ইন্টারেস্টিংলি নট কার্ডিয়াক পেইন, যেটা যারা হার্টের ব্যথা ছাড়া যেগুলো হয়, এগুলো কিন্তু সারাক্ষণ থাকে। মৃদু ব্যথা, কম ব্যথা, অল্প ব্যথা, এগুলো কিন্তু আসে যায় এরকম না, এগুলো থেকেই যায়। হার্টের পেইন তীব্রভাবে আসবে, এসে চলে যাবে, তখন রুগীগুলো করে কি আর ডাক্তারের পরামর্শ নেয় না, বাসায় থাকে। আবার যখন একটু এক্সারশনে যায়, ইভেন খাওয়া দাওয়া করার পরে পেট ভরে যখন খায়, তখন চেস্ট পেইন হয়, আবার সোয়েটিং হয়, আবার আসে। এর মধ্যে কিন্তু সে 12 ঘন্টা পার করে ফেলতেছে। এই তার যে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। এবং এই ডিলে হওয়ার জন্য মায়োকার্ডিয়াম, যেটা হার্টের যে মাসুল, এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। এটা তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য আপনার যদি অ্যাবনর্মাল কোনো চেস্ট পেইন হয়, ইমিডিয়েটলি আপনি যাবেন। বাংলাদেশের প্রত্যেক জেলা লেভেলে এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ আছে, একটা ইসিজি করার সুযোগ আছে, ইসিজি দেখারও সুযোগ আছে। এটা দেখে আপনি ইমিডিয়েট চিকিৎসা নেবেন। আরো একটা যেটা ভ্রান্তি করে রুগীরা, আপনি যখন চেস্ট পেইন হলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ইসিজি করলো, দেখলো নর্মাল, কিন্তু আপনার চেস্ট পেইনটা আসলেই ছিল হার্টের পেইন। ইনিশিয়াল ইসিজি মে বি নর্মাল। এই জন্য আমরা রুগীকে বলি আপনি বেড রেস্ট নেন, এই ওষুধগুলা খান, 1 ঘন্টা পরে আরেকটা ফলো আপ ইসিজি করেন, 1 ঘন্টা পরে আমরা কার্ডিয়াক মার্কার একটা আছে ব্লাড টেস্ট, এটা করি। এটা অনেক জেলায় হয়, যে কিছু জেলায় না হয় আমরা বলি যে আপনি ইসিজি করে করে দেখবেন। ইসিজি যদি চেঞ্জ আসে, অনেক সময় 1 ঘন্টা পরে কিন্তু চেঞ্জ আসে, তখন কিন্তু তাকে হসপিটালাইজ করে কিছু ব্লাড স্পেসিফিক ওষুধ আছে যেটা ব্লাড থিনার, অথবা যে ক্লটটা হয় বা থ্রম্বাস হয় এটাকে লাইসিস করার জন্য ওষুধ দেওয়া হয়। আর যদি তাও না পারা যায়, ডিভিশনাল লেভেলে বা ঢাকায় হয়, প্রাইমারি এনজিওপ্লাস্টি আমরা বলি, যে ইমিডিয়েটলি আপনি ব্লক খুলে দিবেন। এটা যদি 1 থেকে 1 ঘন্টার মধ্যে হয় সবচেয়ে ভালো, 2 ঘন্টার মধ্যে হইলে ভালো। এবং আমাদের প্রাইভেট লেভেল এবং গভর্নমেন্ট লেভেলে কিন্তু এটা প্রাইমারি এনজিওপ্লাস্টি। প্রাইমারি এনজিওপ্লাস্টি জিনিসটা হলো যে এনজিওগ্রাম করে ওই স্পেসিফিক যে ব্লকটার জন্য তার পেইন হচ্ছে ওটাকে খুলে দেওয়া, তাতে হার্ট মাসল গুলা সেভ হয়ে যাবে, ড্যামেজ হবে না, যেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় ডিলে হওয়ার জন্য, এবং সে লাইফ সেভ হয়ে যাবে। এই স্টেজ গুলা করবে, বাসায় তাকে ইকোস্প্রিন ক্লোপিডোগ্রাল খাওয়াই দিবে, স্প্রে দিবে, তার পরবর্তীতে কিন্তু অবশ্যই সে হাসপাতালে নিবে। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আমাদের কিছু এমার্জেন্সি সিচুয়েশনের পরামর্শ দিলেন। স্যার, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, তবে শেষ করবার আগে হৃদরোগীদের জন্য স্যার সামগ্রিক ভাবে যদি কোনো পরামর্শ দেবার থাকে স্যার, সেগুলো কি হবে? সামগ্রিকভাবে পরামর্শ হলো যে যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো আমি মানে নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। স্মোকিং বাদ দিবেন, টোবাকো বাদ দিবেন, হেলদি লাইফ লিড করবেন, স্মোক ওয়েট মেনটেন করবেন, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, এবং অ্যাবাভ দ্য 40 ইয়ার্সে আপনি বছরে অন্তত একবার আপনার হার্ট ডিজিজ আছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলা রিস্ক ফ্যাক্টর গুলা, এবং ডিজিজ ইভালুয়েশন করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের স্যার, চমৎকার ভাবে আমাদের হৃদরোগীদের জন্য সতর্কতা এবং করণীয় সম্পর্কে জানালেন, আমাদের অনেক পরামর্শ দিলেন। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু স্যার কামনা করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং দর্শক ধন্যবাদ এতক্ষণ আপনাকে। যারা সাথে, জি স্যার, ধন্যবাদ স্যার, এবং দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা দেখছিলেন রেনেটা লিমিটেড নিবেদিত হৃদস্পন্দন পর্ব 51।
আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ডায়াম্পাগ্লিনটা এম রেজর ম্যাক্স। আমরা সরাসরি আলোচনা করলাম হৃদরোগীদের জন্য সতর্কতা এবং করণীয় বিষয়ে। সকলকে আবারও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.